আজকে আমরা দেখতে পেলাম যে সেই ছাত্র যারা আসলে ফ্রন্টলাইনে ছিলেন, সম্মুখভাগে ছিলেন, যাদের ডাকে পুরো বাংলাদেশে এক হয়েছিল, তাদের মাঝে আজকে একটা সংঘর্ষ। মানে প্রধানমন্ত্রী নিজে যখন আজকে বললেন জুলাই আসলে কারো মানে কোনো রাজনৈতিক দলের নয়, জুলাই বাংলাদেশের জনগণের, সেই দিনটাতে দাঁড়িয়ে এই সংঘর্ষকে আমাদের দেখার কথা ছিল না, কিন্তু এটা অবধারিত ছিল। এটাই স্বাভাবিক, কারণ 24শে জুলাই একটা কমন ভিলেন ছিল, সবাই মিলে ওই একজন কমন ভিলেনের বিরুদ্ধে লড়াই করেছে। এই মুহূর্তে তারা সবাই মনে করতেছে যে ওই ভিলেন আর আসবে না, অতএব ওইটা নিরাপদ। এখন আমরা মারামারি করবো যে মাঠটা কার দখলে কি নিতে পারে, এই জন্য। এবং এই মানসিকতার কারণে এখন তারা এটা করতেছে। মানে এটা খুব স্বাভাবিক, এটা অবধারিত। কারণ অবধারিত এই কারণে যারা ছিল, এই যে যারা মারামারি করতেছে, এরা কেউ কিন্তু মানে বৃহত্তর ঐক্যের কথা চিন্তা করে নাই, এরা কেউ একটা ঐক্যবদ্ধ জাতির কথা চিন্তা করে নাই। এদের সবার চিন্তা ছিল যে আমি ক্ষমতায় যাব। এদের সবারই চিন্তা ছিল আলাদা আলাদা ভাবে যে আমি আমার মতো করে এই কেকের কত বড় অংশটা আমি আমার দখলে নিতে পারি, সেই চিন্তা ছিল। এখন যখন তাদের কমন এনিমি, তাকে তারা মনে করতেছে সে মাইনাস হয়ে গেছে, এখন আমরা নিজেরা মারামারি করবো এবং কেকটার বড় অংশ আমার কাছে নিব। যারা আজকে বলতেছে যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংগঠন মানে ছাত্র রাজনীতি থাকবে না, তারা কি ছাত্র রাজনীতি করতো না? তারা তো করতো। তাদের যখন কেউ বলে, যখন কোনো একটা সংগঠন বলে যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাকবে না, তখন আসলেই তারা কি উচ্চারণ করেন এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আমরা কি শুনি। আমরা শুনি যে শিক্ষা প্রতিষ্ঠানে কেবল আমাদের রাজনৈতিক দল থাকবে, আর কেউ থাকবে না। সেটা কি একেবারে পুরনো যে রাজনৈতিক দল সেখান থেকে শুরু হয়ে এখন চাইতে নতুন যে রাজনৈতিক দল এনসিপি, তাদের মধ্যে আপনি একই রকম জিনিস দেখতে পাচ্ছেন? এনসিপি তো আপনার জামাত এবং বিএনপির তুলনায় আসলে খুবই ছোট, কাজে তারা এখানে মারামারি করতে যাচ্ছে না। তাদের বক্তব্যটা হলো ওরা মারামারি করে চিঠি ফোটা জাপাবো, ওইটা আমরা খাবো। আমি যে কেকের কথা বলতেছি, ওই কেক তো খাবে জামাত এবং শিবির এবং ছাত্র দল। তো ওখান থেকে যা থাকবে সেটা তারা ওই মারামারি বলতে যা তারা চিড়ে চাপতে হবে নাকি? তারা তো হয়ে যায় কোনো লাভ নাই। বাট শুনেন ভাই, মূল সমস্যাটা হলো মানসিকতার। আপনার মানসিকতাটা কি, সেটা ইম্পর্টেন্ট। আপনার হাতে ক্ষমতা থাকলে মারামারি করবেন, ক্ষমতা কম থাকলে ডিফেন্ড করবেন, আরো কম থাকলে লুকিয়ে চুরিয়ে দেখবেন। কিন্তু মেন্টালিটি আসুন, মানসিকতার দিক দিয়ে আমি মনে করি, আমি হতাশ যে পলিটিক্যাল পার্টিগুলো এখন রাজ করছে, ওদের মানসিকতা ভালোটা ভাই। সেই পরিবর্তনটা তো আসলে আমরা দেখতে চেয়েছিলাম। এই যে মানসিকতার কথা আপনি বলছেন কিংবা রাজনৈতিক প্রতিহিংসার কথা আপনি বলছেন, সেটা দীর্ঘ 16-17 বছর আমাদেরকে দেখতে হয়েছে। ডক্টর শামীমা সুলতানা, এই পরিবর্তনের জন্যই তো এই গণঅভ্যুত্থান হলো। সেই গণঅভ্যুত্থানের 2 বছর যেতে না যেতেই আমরা দেখলাম একটা সুস্পষ্ট বিভক্তির সুর, এবং সেটাও কিন্তু বিভক্তিটাও শুরু হয়েছে এই জুলাইকে কেন্দ্র করে। মানে জুলাই আসলে কার, এরকম একটা প্রশ্ন সামনে এসে কেন দাঁড়িয়ে পড়লো? অনেক ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমার সম্মানিত যে 2 সহ আলোচক এবং যারা দর্শক আছেন সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করতে চাই। দেখেন যে আসলে জুলাই আগস্ট কেন অপরিহার্য হয়ে পড়েছিল, সেই জায়গাটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। দেখেন যে গত 16-17 বছর ধরে যে ধরনের খুন, গুম, মানবাধিকার হরণ, দাম্ভিকতা, গণতান্ত্রিক অধিকার হরণ, ভোটাধিকার হরণ বলেন বা বাক স্বাধীনতা হরণ বলেন, এই সব কিছুই হয়েছিল এবং জনগণের পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গিয়েছিল। সেইখান থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যই কিন্তু আমাদের জুলাই আগস্টটা দরকার ছিল। দেখেন যে এটা শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে, তারপরে বৈষম্য বিরোধী আন্দোলনে যায়, তারপরে আমরা দেখবো যে এক দফা আন্দোলনে চলে যায়। তো এর কারণটা কি, কোটা সংস্কার আন্দোলনে যেখানে মেধাকে প্রাধান্য দেওয়ার কথা ছিল, এবং সেই জায়গাটা থেকে কিন্তু শিক্ষার্থীরা এক হয়েছিল। কিন্তু সেই একটা ন্যায্য আন্দোলনকে ঘিরে যখন ফ্যাসিস্ট বাহিনী নির্বিচারে হত্যা করা শুরু হয়, তখন সেটা আস্তে আস্তে বৈষম্য বিরোধী আন্দোলনে চলে যায় যে এই দেশে কোনো বৈষম্য থাকবে না। এবং 16 তারিখে যখন আবু সাইদকে হত্যা করা হয় এবং ওয়াসিম আকরামকে হত্যা করা হয়, তখন কিন্তু সবাই রাস্তায় নেমে আসে, তা সবাই কিন্তু বুক পেতে দেয় যে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এরকম একটা পরিস্থিতিতেই কিন্তু দেখা যায় আপামর জনতা আস্তে আস্তে যে শিক্ষার্থীরা, যে সমন্বয়করা নেতৃত্ব দিয়েছিল তাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং তারাও কিন্তু জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল এবং সেভাবে কিন্তু তারা রাস্তায় নেমেছে। দেখেন সন্তানদের মারা এবং দেখেন অভিভাবকরা, আবার দেখা যায় যে একদম শিশু থেকে শুরু করে, পথ শিশু থেকে শুরু করে শ্রমিক, জনসাধারণ সবাই এসে এক কাতারে এসে দাঁড়িয়েছিল। কেন? এই বৈষম্য দূর হবে এবং যে আমরা যে ফ্যাসিস্ট সরকারের অধীনে চলে গিয়েছি, যে সরকার গঠনে যে জনগণের কোনো ভূমিকা যে থাকছে না, সেই জায়গাটাতে জবাব দেওয়ার জন্য আসলে আপামর জনতা এক কাতারে এসে দাঁড়িয়েছিল। কিন্তু দেখেন পরবর্তী সময় আসলে কি হয়েছে, যে আমরা 5 আগস্টের পর থেকে কিন্তু আমরা পরিবর্তন দেখলাম। যে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা শুরু করেছিলাম, সেই 6 আগস্ট থেকে কিন্তু বৈষম্য শুরু হয়ে গেল। কিভাবে বৈষম্য শুরু হলো দেখেন, যেখানে নারীরা সেফগার্ড হিসেবে কিন্তু কাজ করেছিল, প্রতিটা মিছিলে প্রতিটা জায়গায় মারা নেমেছিলেন, কিন্তু সেই জায়গায় নারীদেরকে 6 তারিখ থেকে নানানভাবে হেনস্থা করা হয়েছে। সেটা আপনি কক্সবাজারের কথা বলেন, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে দেখেন যে এক নারীকে নির্বাচনেও নারীদের ক্ষেত্রে
একটা সুস্পষ্ট বৈষম্য আমরা দেখতে একদম পেলাম। অবশ্যই, হ্যাঁ। এবং সেটা না শুধু, আপনি দেখেন যে 12 তারিখের আগ পর্যন্ত নারীদেরকে নিয়ে বাজেভাবে মানে মন্তব্য করা, আপনি আপনি নিজেও একটা সাহসী পদক্ষেপ নিয়েছিলেন সেই হ্যাঁ। সময়। আপনি যেই ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন সেই ডিপার্টমেন্ট থেকে আপনি কি ছবি নামিয়েছিলেন, জি, এবং সেটা জি। নিয়ে আপনাকে নানান সময় অনেক রকমের ট্রলের শিকার একদম হতে হয়েছে। একদম। তো দেখেন আপনি যে যখন এই ছবিটা কেন আমি নামিয়েছিলাম, দেখেন এই প্রেক্ষাপটে কিন্তু নামিয়েছিলাম, দেখলাম যে একটা স্বাধীন বাংলাদেশে একটা ন্যায্য আন্দোলনকে কেন্দ্র করে সেই সময় সরকার যেভাবে দেশটাকে রণক্ষেত্রে পরিণত করেছিল, আমার মনে হয়েছিল যে যেভাবে একদম 4 বছরের বাচ্চা থেকে শুরু করে একদম 70 বছরের বৃদ্ধ পর্যন্ত যার হাত থেকে রেহাই পাচ্ছে না, এবং হেলিকপ্টার থেকে গুলি করা এবং বাড়ি তাক করে গুলি করা, আমার মনে হয়েছিল যে যার হাতে তো রক্তের দাগ লেগে গিয়েছে, এই যে এত তার এত আসলে- ঘটনা, হ্যাঁ। ডক্টর শামীম সুলতানা, এই ঘটনার পরে আসলে 24কে ভুলে যাওয়ার কোনো সুযোগ কি বাংলাদেশের আছে, বাঙালিদের আছে? দেখেন এখানে একটা নতুন নতুন বয়ান তৈরি হচ্ছে। আমার কথা হলো যে দেখেন বাংলাদেশে 52-র যেমন মূল্য আছে নিজের অস্তিত্ব রক্ষার জন্য, এবং দেখেন 69-এর মূল্য আছে, 71-এর মূল্য আছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের নিশ্চয়ই। ক্ষেত্রে, হ্যাঁ, 90-এর মূল্য আছে, হ্যাঁ, সেটা একটা গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল। সেই গণ অভ্যুত্থানের চেয়েও আমি বলি যে এইটা আরো বেশি মানে কি বলবো যে মানুষের সমাগমটা হয়েছিল, অনেক বেশি মানুষ রাস্তায় নেমে এসেছিল, এবং সেটা মূল্যটা দিতে হয়েছে কিন্তু দেখা যায় যে মানে হাজারের উপরে জীবন দিয়ে। হ্যাঁ, সেটি আসলে ভুলে যাওয়ার সুযোগ তো আমার নাই মনে হয় যে বাংলাদেশে। সেটা ভুলে যাওয়ার কথা কারা বলে, এই বয়ানটা কারা তৈরি করে, এই বয়ানটা তারাই তৈরি করে যারা এই জুলাইটাকে ব্যক্তি স্বার্থে বা গোষ্ঠী স্বার্থে ব্যবহার করে। 2 বছর যেতে না যেতে আসলে জুলাইকে ব্যবহার করার অভিযোগ উঠলো। সাজিস আলম, একটু অন্যভাবে শুরু করি। প্রাডো গাড়িতে চড়েন, এটা আমি আসলে আপনাকে প্রশ্ন করতাম, এনসিপির কে প্রাডো গাড়িতে চড়ে, এটার উত্তর আপনি দেন। মানে এই অভিযোগটা আসলে না, বিভিন্ন এটা- অন্যান্য না, না, আপনাদের না, যারা আপনারা- রাজনৈতিক দলে আছেন তারা এই অভিযোগ আওয়ামী লীগের করেছেন। একটা অভিযোগ তো আপনি এরকম একটা ফর্মাল জায়গায় বলতে পারেন না। আমি আমার 2 বছরের ইতিহাসে বলতে পারবো না যে এনসিপির কেউ প্রাডো গাড়িতে চড়ে। না, শুধু আওয়ামী লীগের অভিযোগ না, কিন্তু এটা মানে এবারে যারা মানে সেই এটা সময় তো জুলাই মিনিমাম যোদ্ধা হিসেবে সত্যতা নিজেদেরকে থাকতে দাবি করেন, তারাও অনেকে বলেছেন, এমনকি বিশেষ করে হাসনাতের নাম এসছে কিংবা সেই সময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদের নাম এসছে যে তারা এখন কোটিপতি হয়েছে। মানে ছাত্র আপনারা যখন ডাক দিয়েছেন পুরো বাংলাদেশ এক হয়েছে, কেউ বোধহয় ঘরে থাকতে পারেন নাই, আপনাদের একটা ডাকে সবাই নিজে মাঠে নেমেছেন, এবং মা তার সন্তানকে নিয়ে নেমেছেন, শিশু সন্তানকে নিয়ে নেমেছেন। সেই জায়গাটিতে আপনাদের কাছে আমাদের যে আকাশ সম প্রত্যাশা, আমরা সেই প্রত্যাশা জায়গাটিকে আকাশেই রাখতে চাইছিলাম, সেটি কি এখনো আছে? থাকবে যদি হচ্ছে আসলে কি মানে আমাদের এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা খুব স্বাভাবিকভাবে বিভিন্ন তথ্য ক্রস চেক না করে সেই তথ্যটাকে একেবারে সত্য ধরে যদি আগাই তাহলে একটু সমস্যা। কারণ কয়েকদিন আগে আমি একটা রিপোর্ট দেখছিলাম যেখানে প্রায় 1 মাসের মধ্যে 300টা মিথ্যা ফটো কার্ড জনাব তারেক রহমানকে নিয়ে, প্রায় 280টা মিথ্যা ফটো কার্ড জামাতের আমিরকে নিয়ে, প্রায় 250 মিথ্যা ফটো কার্ড হচ্ছে নাহিদ ইসলামকে নিয়ে। এখন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বিএনপির যতগুলো আইডি বা পেজ আছে তার চেয়ে বেশি আইডি বা পেজ চালা হচ্ছে আওয়ামী লীগ। এটা হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট, কারণ তারা মাঠ পর্যায়ে পলিটিক্সটা করতে পারতেছে না, তারা অনলাইনে তাদের পাচারকৃত টাকাগুলোতে এই কাজগুলো করে। এখন এটাকে ওই ফটো কার্ডগুলোর বেসিসে আমি গতকালকে একটা পেজে লক্ষ্য করছিলাম, তাদের তৃণমূল নাম পেজটার, আমাকে নিয়ে সর্বশেষ যে 10টা ফটো কার্ড ছাপানো হয়েছে ওই 10টার মধ্যে 9টা স্টেটমেন্ট আমি আমার লাইফে কোনোদিন দেই নাই, কিন্তু তারা স্টেটমেন্ট আমার নামে দিয়েছে এবং নিচে লিখেছে সমন্বয়ক সার্জিস আলম, জুলাই যোদ্ধার সার্জিস আলম, এরকম করে শুধু একটা আমার দেওয়া। তাহলে এজেন্ডা ভিত্তিক এই ধরনের অনেক কিছু হয়, কিন্তু সেটাকে আমরা মানে ওই রকম কোনো একটা কিছুকে আমরা সত্য ধরে এভাবে যদি আনি এবং এইরকম একটা ফর্মাল জায়গা থেকে যখন যাবে তখন এটা আসলে এই প্রোপাগান্ডাটা আমি আপনাকে এস্টাবলিশ প্রশ্নটা হবে। করলাম, আমি শেষ যেটা- করি। হ্যাঁ। তো আমি আমার জায়গা থেকে যতটুকু জানি আমি আপনাকে বলি, এনসিপির এখন 6 জন এমপি আছে নির্বাচিত, 2 জন হচ্ছে নারী সংরক্ষিত আসনে। এই 6 জন এমপির মধ্যে 6 জনই রেন্টে কারে গাড়ি ব্যবহার করেন, কারণ তাদের প্রয়োজন মুভ করার জন্য। একজন এমপিকে তো আমরা সিএনজি অটোরিকশা করে সংসদে যাই। এবং এমনকি আমি আপনাকে এটা পর্যন্ত বলি, আজকে থেকে 2 দিন আগে নাহিদ ইসলাম আমাকে হচ্ছে জানিয়েছেন যে 7 দিনের জন্য একটা গাড়ি ম্যানেজ করা পসিবল হবে কিনা, কারণ তার যে রেন্টে কারের গাড়িটা ছিল এটাতে একটু সমস্যা হয়েছে, তাকে পাঠিয়ে দিতে হয়েছে। এই কয়েকদিন তার কাছে কোনো গাড়ি নেই। এটা হচ্ছে এনসিপির আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপের অবস্থা। এখন ব্যাপারটা হচ্ছে ইভেন আপনি ধরেন হাসনাতের কথা বলেন, আমি একদম নাম ধরেই বলছি, সার্জিসের কথা বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, এই প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে এখন তো এনসিপির কোনো সরকার টরকার কোনো কিছু নাই। আমরা আহ্বান জানাবো বিএনপি তার সকল যত ধরনের প্রতিষ্ঠান আছে, গোয়েন্দা সংস্থা, তদন্ত সংস্থা, দুদক, এগুলোকে ব্যবহার করে তারা তাদের মতো করে প্রত্যেকের যা আমলনামা আছে একটু যাচাই করুক, অন্তত আর্থিক জায়গাটা যদি কিছু পায় তারা ব্যবস্থা গ্রহণ করে। এটা আমাদের জায়গা মাসুদ থেকে কামাল একটি কথা বলছিলেন, মানে সেই সময়ে আসলে আমরা যে ঐক্যবদ্ধভাবে ছিলাম, ঠিক 2 বছর পরে এসে আজকের যে সংঘাত সংঘর্ষ সেটা অনেকটাই অবধারিত ছিল, কারণ ক্ষমতায় যাবার চেষ্টাটাই মূল ছিল। মানে আপনাদের ক্ষেত্রেও কি শুধু এই ক্ষমতায় যাবার চেষ্টাটা মূল ছিল? না, ব্যাপারটা হচ্ছে কি আসলে দেখেন, আমি আরেকটা শব্দ আপনার দ্বিমত ছিল ওইটাও অ্যাড করি, এটা যেহেতু অ্যাড করলাম, আরেকটা শব্দ ছিল হচ্ছে জুলাই বিক্রি করা। দেখেন আসলে মানে জুলাই বিক্রি করার মতো কোনো কিছু না, এটা এমন কিছু না যেটাকে আপনি কেজি দরে মন দরে বিক্রি করে কোনো কিছু পাবেন, বরং এখানে যারাই বিভিন্নভাবে এটা যদি সবচেয়ে বড় সুবিধাভোগী হয় না, আপনি ক্ষমতার জায়গা থেকে ধরেন তাহলে বিএনপি, যে যত বড় দল সে তত বড় সুবিধাভোগী। এই জুলাই একে বিএনপি সরকার গঠন করেছে, তারা এখন দেশ চালাচ্ছে, যদি অভ্যুত্থান না হতো তারা এই স্বপ্ন দেখতে পারতো না যে এটা কখনো হতো কিনা। এরপর বড় দল হিসেবে জামায়াত তাদের জায়গা থেকে বিরোধী দল হয়েছে, তারা রাজনীতি করতে পারতো কিনা এটা নিয়েও সন্দিহান অবস্থায় ছিল। আওয়ামী লীগ টিকে গেলে তাদের রাজনীতি নিষিদ্ধ হয়ে যেত, হয়ে গিয়েছিল। তাদের সাথে আবার আপনারা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হ্যাঁ, হলেন। এবং না, এটা তো আমরা নির্বাচনী জোট করেছি, এই জোট তো বিএনপিও 30 বছর করেছে। সো আমাদেরকে বলার আগে 30 বার বিএনপিকে বলতে হবে, আমাদের তো 1 বছর এখনো হয় নাই। এবং যে জিনিসটা
জিনিসটা বলছিলাম যে এইখানে ধরেন নাহিদ ইসলামরা বা এখানে যারা আমরা নতুন করে রাজনীতি করছি, এটা আমাদের কোনো উপরি পাওনা না, এটা অর্জন করে নেওয়া। কারণ ওই 5ই আগস্ট সফল না হলে আবার সবচেয়ে বেশি ভুক্তভোগী এই মানুষগুলোকে হয়তো কেউ সারা জীবনের জন্য গুমের শিকার হইতো, হয়তো কাউকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হইতো। সো এটা আসলে ওই ত্যাগের মধ্য দিয়ে অর্জন করে নেওয়া, অতটুকু রিস্কের মধ্য দিয়ে অর্জন করে নেওয়া। এখন বর্তমানে আসলে যেটা দেখছেন ভাই, একটা কথা বলেছেন যে তখন আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটা ছিল, একটা স্বৈরাচারের পতন, এবং এখন যেটা হয়েছে যে ওই আংশিক উদ্দেশ্য, এক দফা দুইটা বিষয় ছিল, স্বৈরাচারের পতন আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সো ওইটা স্বৈরাচারের পতন পর্যন্ত আমরা এগ্রি ছিলাম, কিন্তু নতুন যখন আমি সিস্টেমটা গড়বো, এই জায়গায় খুব স্বাভাবিকভাবেই একটা অভ্যুত্থানের পরে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের যে ক্ষমতার যে জায়গাটা সেটাকে কীভাবে বৃদ্ধি করা যায়, দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া যায়, এই বিষয়গুলো প্রায়োরিটিতে এসেছে। আমরা এনসিপি আমাদের জায়গা থেকে যখন দেখেছি যে প্রথমবারই এনসিপি একটা রাজনৈতিক দল 1 বছর হয় নাই, তাদের আসলে এখনো মাঠ পর্যায়ে অতটুকু সাংগঠনিক ভিত্তি তৈরি হওয়া টাফ, যেটার মধ্য দিয়ে তারা আসন জিতে আসবে 10টা 20টা। সো আমাদের জোট করতেই হতো আমরা সংসদের প্রতিনিধিত্বের জন্য। এখন আমরা প্রথমে বিএনপির সাথেই কথা বলেছি, একটা ডেমোক্রেটিক পার্টি সেই জায়গা থেকে। তো যেটা হয়েছে, আমরা যখন দেখি তাদের সাথে কথা বলে যে তাদের মূল উদ্দেশ্য নির্বাচনটা, সিস্টেমগুলোর সংস্কারটা না, তারা যখন আমরা জিজ্ঞাসা করি যে আপনি গণভোট হলে রায়টা বাস্তবায়ন করবেন কিনা, অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করবেন কিনা, তখন যখন আমরা তাদের ওইরকম প্রপার কোনো উত্তর পাই না, তখন আমাদের মনে সন্দেহ তৈরি হয়। আবার আমরা সংসদে যখন প্রতিনিধিত্ব করতে যাব, তখন শুধু 2-4 জন ব্যক্তি না, বরং একটা দল হিসেবে 10-20-30 বছরের চিন্তাকে সামনে রেখে ওই জায়গায় যখন আমার বিএনপির সাথে রেসপেক্টফুল একটা আলোচনা হবে না, তারা যখন শুধু 2-4 জন ব্যক্তিকে প্রায়োরিটি দিয়ে নিয়ে যেতে চাইবে, দলকে না, তখন আমার তার সাথে এই আলোচনাটা হবে না। এমনকি সর্বশেষ থার্ড ইয়ারে আমরা যখন দেখি যে তারা এই নিশ্চয়তা দিতে পারছে না যে তাদের সাথে যে কয়েকজনের আমাদের জোটের একটা অ্যালায়েন্সের আলোচনা হবে, ওই কয়েকটা জায়গায়ও তাদের বিদ্রোহী প্রার্থী থাকবে কি থাকবে না, এই নিশ্চয়তা তারা দিতে পারছে না। সো তখন সামগ্রিকভাবে এই সংস্কারের ম্যান্ডেট সহ এবং মাঠ পর্যায়ে যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটা হচ্ছে সকল অপকর্মের এগেইনস্টের সেন্টিমেন্ট। খুব গুরুত্বপূর্ণ আমি শেষ একটা করে কথা শুধু এটা, বলেছেন, হ্যাঁ। তো এই সকল অপকর্মের বিরুদ্ধে যখন সেন্টিমেন্টটা আপনি মাঠ পর্যায়ে খোঁজ নেবেন, ফেয়ার জায়গা থেকে, আমরা যে কোনো দলের চিন্তা না করি, যেগুলোর কারণে মানুষ বিরক্ত বা যে অভিযোগগুলো আসে সাধারণ মানুষের থেকে, মানুষের উপর জুলুম শোষণের, এগুলোর সাথে শুধু এখন না, মানে নির্বাচনের পরে না, নির্বাচনের আগেও বড় দল হিসেবে মোর ম্যান পাওয়ার থাকার কারণে বিএনপি এই জায়গাটাতে বেশি জড়িত ছিল। দ্যাটস ওয়াই আমাদের জোটটা ফাইনালি এখানে গেছে, এটা একটা নির্বাচনী জোট হিসেবে। মাসুদ কামাল, এই যে সবচেয়ে বেশি সুবিধাভোগী জুলাইকে ঘিরে আসলে বিএনপি হয়েছে, কারণ তারা সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে এবং তারা সরকারে আছে, সেটি আসলে একটা নতুন বন্দোবস্তে দাঁড়ানোর কথা তো আমরা বলেছিলাম 24-এ। সেই নতুন বন্দোবস্তে তো তার মানে এখন আমাদের দাঁড়িয়ে থাকার কথা ছিল। আমরা কি সেই নতুন বন্দোবস্তে দাঁড়িয়ে আছি কিনা, এই প্রশ্নে একটা বিরতিতে যেতে চাই। জি 25 প্রাথমিক রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জি 25 প্রাথমিক রাজখান দেখছেন। মাসুদ কামাল, যেই নয়া বন্দোবস্তের কথা আমরা শুনেছি 24-এর গণঅভ্যুত্থানে, সেই নয়া বন্দোবস্তে আমরা হয়তো এখন আমাদের দাঁড়িয়ে থাকার কথা, সেই জায়গাটিতে দাঁড়িয়ে মানে এই 2 বছর যেতে না যেতে জুলাই চেতনা বিক্রির মতো গুরুতর অভিযোগ আমাদেরকে শুনতে হচ্ছে। জুলাই সনদ নিয়ে সুস্পষ্ট এক ধরনের রাজনৈতিক মতো পার্থক্য তৈরি হচ্ছে, সেটা এটি আসলে হওয়ার কথা ছিল। নয়া বন্দোবস্ত যেটা জিনিসটা, এই শব্দটা আমি আসলে বুঝি না এই কারণে জুলাই আন্দোলনের সময় আমি গত 3-4 দিন ধরে না বাসায় বসে বসে খালি এই পুরা জুলাই মাস এবং অগাস্টের 5 তারিখ পর্যন্ত পত্র এগুলো দেখতেছি। 3-4 দিন ধরে রিলিজিয়াসলি কাজ টাইম করতেছি যে আসলে এই সময়ে এই শব্দগুলি উচ্চারিত আদৌ হয়েছে কিনা। তো নয়া বন্দোবস্ত আসলে আমার কাছে এখনো ক্লিয়ার না। আমি অপেক্ষা করছিলাম এনসিপি যখন পলিটিক্যাল পার্টি হলো, তখন তারা আমাদেরকে দেখাবে যে রাজনীতির নয়া বন্দোবস্তটা কি। আমি খুবই আশা করছিলাম, কিন্তু সেখানেও আমি নতুন কিছু দেখতে পাই নাই। কিছু অশোভন কথাবার্তা ছাড়া আর কোনো কিছু তারা দেখাতে পারে নাই। শেষ পর্যন্ত আমি ধরে নিছি যে এটি বোধহয় নয় বন্দোবস্ত, যে অশ্লীল কথাবার্তা বলবো, উচ্চারণযোগ্য নয় এমন কথাবার্তা বলবো, এটি বোধহয় নয় বন্দোবস্ত। এছাড়া আর কিছু এনসিপি গতানুগতিক ধারাতেই রাজনীতি করেছে গত এই সময়টাতে। আর বিএনপি তো নয় বন্দোবস্তের কথা বলেও নাই। তারা কি বলেছে কখনো আমরা নয় বন্দোবস্ত করবো? তো বিএনপি কাছ থেকে নয় বন্দোবস্ত আশা করেন কেন? বিএনপি তো তার স্টাইলে পলিটিক্স করতেছে। জামাত ইসলামী তো নিজেদেরকে নানান সময় পরিবর্তনের জামাত ইসলাম তার পলিটিক্স করতেছে। জামাত ইসলামের যে আদর্শ, যে লক্ষ্য, তারা সেখান থেকে এক চুল সরছে। জামাত ইসলামের যে মধ্যে জামাত ইসলাম অথবা বিএনপির কি গঠনতন্ত্র পরিবর্তন হয়েছে? বলছে যে আমি এই গঠনতন্ত্র করতেছি, তারা পুরানো স্টাইলই আছে। আজকে জামাতের আমির যখন বলেন যে কেউ জুলাইকে ভুলে দেওয়ার একটা ষড়যন্ত্র করছে, যদি সেই ষড়যন্ত্র হয় তাহলে তিনি মানে তছনছ করে দেওয়ার মতন হুমকিও দিয়েছেন। উনি যে জুলাইকে ভুলে যাওয়ার ষড়যন্ত্রের কথা বলতেছে, উনি যেভাবে জুলাইকে মনে রাখেন সেভাবে কি এনসিপি জুলাইকে মনে রাখে? সেভাবে কি বিএনপি জুলাইকে মনে রাখে? অথবা তাবৎ পলিটিক্যাল পার্টিগুলো যেভাবে জুলাইকে মনে রাখে? আমি কোনো পলিটিক্স করি না, কোনো পার্টি করি না, আমি কি সেভাবে মনে রাখি? প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা প্রত্যাশা ছিল, এবং সেই প্রত্যাশা জানেন একটা জায়গায় সবাই মিল ছিল। সেই মিলটা হলো আমরা ওই সময়ের দুঃসহ অবস্থা থেকে মুক্তি চেয়েছি, যে গণতন্ত্রহীনতা ছিল তার হাত থেকে মুক্তি চেয়েছি, যে স্বৈরাচারী শাসন ছিল তার হাত থেকে মুক্তি চেয়েছি, যে নির্লজ্জ দলীয়করণ ছিল তার হাত থেকে মুক্তি চেয়েছি। আমরা চেয়েছি। তারা কি চেয়েছে? বিএনপি চেয়েছে? বিএনপি যদি দলীয়করণ থেকে মুক্তি চাইতো তাহলে তো বিএনপি এরকম নির্লজ্জভাবে দলীয়করণ করতো না। এখন তারা বিএনপি করতেছে না। বিএনপিও তো নতুন বাংলাদেশের কথা বারবার বলছে। বলা করা তার জিনিস বলে তো সবাই, যে লোক চুরি করে সে বিসমিল্লাহকে চুরি করে, এতে কি চুরি জায়েজ হয়ে যায়? হয়। বিএনপির দলীয়করণ, বিএনপির একটি সময়ের মধ্যে কি দলীয়করণের বিরুদ্ধে বলা হয় নাই?
বিএনপি দায়িত্ব নেওয়ার পরে তো দলীয়করণ শুরু করেছে। 6টা সিটি কর্পোরেশন বলেন, জেলা পরিষদ বলেন, এবং সর্বশেষ দেখলাম 12টা প্রতিষ্ঠানে কর্পোরেশনে ছাত্রদল যুবদল হইলেই হলো। মানে এই অভিযোগ কিন্তু আবার জামায়াতের বিরুদ্ধেও আছে। মানে জামায়াত ইসলামীও যখন আসলে আমি কি জামায়াত ইসলামকে ভালো বলছি? সরকার ছিলেন তখন তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ আপনি আমার করেছেন। ওই কথা বলেন করো, আপনি আমার কথা শুনলেন কি বলছি? আমি কি জামাতকে দুধে ধোয়া তুলসী পাতা বলছি? বলি নাই তো। ওরা চান্স পায় নাই, করে নাই। আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় চান্স পাইছে, করছে। তো এনসিপিও চান্স পাইছে, এনসিপিও করছে, বিএনপিও করছে। এখন খালি বিএনপি একলা চান্স পাইতেছে, এখন বিএনপি করতেছে। জামাতের ভিসি সরাই নিয়ে বিএনপির ভিসি ঢুকাচ্ছে, বিএনপির দলীয় ভিসি ঢুকাইয়া তার পাশে বসে তারেক রহমানকে বলাচ্ছে যে আমরা শিক্ষাঙ্গনে দলীয়করণ চাই না। ঢাকা ইউনিভার্সিটি যে তারেক রহমান বলে নাই আমি শিক্ষাঙ্গনে দলীয়করণ চাই না, তার পাশে যে লোকটা বসে আসলো ভিসি, সে কি দলীয় লোক না? ইউজিসি চেয়ারম্যান দলীয় লোক না? ভারত এগুলি বলতে দেন, বললে কিছু হয়ে যায় না। নতুন বন্দোবস্তে দাঁড়িয়ে এখন আসলে আমরা আপনারা বলবেন যে এটা নতুন বন্দোবস্ত, কিন্তু এটাকে আমি নতুন বন্দোবস্ত বলি না, কারণ আওয়ামী লীগ এই কাজই করতো।